এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি, সামনের ক্যাম্পাসগুলোতে যে কোনো সাথে আমরা একটু বলি, কিছু হচ্ছে যখন আমরা আত্মপ্রকাশ করলেন, আমরা দেখা পাচ্ছি যে অনেক সাথে কথা বলতে সাধারণ শিক্ষার্থী তারা আপনাদের এই প্রকাশ্যে আসার বিষয়টা অনেকটা অবাক হয়েছে। তারা বললেন যে যখনই মোবাজ্জলকে একটু হলে তারপরে আপনাদের আত্মপ্রকাশ এবং তখনই কিন্তু দলীয় একটা আলোচনা এসেছিল যে চলবে কি চলবে না, তারপরে আপনাদের আত্মপ্রকাশ শিক্ষার্থীদের বিগত বছরগুলোতে ছাত্রলীগ ক্যাম্পাসে দাবি বেড়েছে। আপনাদের সময়কার সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থী আপনাদের তারা কতটা নিরাপদ কি মনে করেন? আচ্ছা, এখানে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন করছেন, একটা কোয়েশ্চেন না। প্রথম কোয়েশ্চেন হইল ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে, আপনারা কেন এখন আসছেন, আবার এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন, এই মুহূর্তে কেন আসছেন? সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে, মন মানসিকতা, যে কিন্তু ফেসিবাদ গত 10-15 ধরে দাঁড় করিয়েছে, সেটা একটা আউটপুট। বারবার যেটা নেগেটিভ যে ছাত্র রাজনীতি মানেই যে নেতা আসলে প্রটোকল দিতে হবে, ছাত্র রাজনীতি মানেই করে দেবো, ছাত্রলীগ যে হচ্ছে করতে পারবে না রাজনীতির সমীকরণ, এটা কিন্তু আসলে ছাত্র রাজনীতির মূল সমীকরণ না। আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না, এটা ডিফাইন করবে হল প্রশাসন, এখানে কেউ এঙ্গেজ হতে পারবে না, কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না, হাত তুললেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন দেখবেন যে এখানে আসলে আরও আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্তে কেউ কারো মত চাপায় দেওয়ার অধিকার রাখে না, সুযোগ পায় না, চাপাই দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায়। সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র রাজনীতির সুন্দর রূপ, এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা আশ্বাস করি। এদিকে আরেকটা প্রশ্ন আসছিল যে অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন। রেলিভেন্ট কোয়েশন হচ্ছে, আপনারা হয়তো একটু পরে করবেন, সেটা অ্যান্সার করে দিই যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে যে পরিবেশ পরিষদ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছিল। দেখেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী যে অধ্যাদেশ অনুযায়ী ইউনিভার্সিটি চলে, কাউকে হ্যাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা। নাম্বার 1 সিনেট, নাম্বার হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না, কারো অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার। পরিষদ সেখানে কোনো কেউ একমত হইলো কি হইলো না, এটার উপর ভিত্তি করে কারণ আপনি হ্যাঁ বা না বলেন, এটা আসলেই মানে এটা ভ্যালিড কোয়েশ্চেন না। বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা। দেখবেন এই তিনটা অথরিটি এ ধরনের কোনো সিদ্ধান্ত তো দূরে ঘটে, এই ধরনের আলাপই কখনো হয় না। না, সব মানে সবাই যে কেউ যেভাবে তারপর এর বেশি কিছু নতুন কিছু বলার মতো এখানে নাই। হেলমেট ব্যবহারের একটা হেলমেট পরিধান করতে এটার সাথে আরও একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আসছে যে ছাত্রলীগের সাথে শিবির ছিল, এই ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত তারা এ হবে। আমি স্পষ্ট অ্যানাউন্স করছি, আবারও অ্যানাউন্স করছি, আমরা অলরেডি বলেছি, সেটা হলো ফেসিবাদ কায়েমে ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার, এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি, কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায়, আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেবো। কোনো সন্ত্রাসী, কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পার পাবেন, আমরা এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেব। আপনাদের সংশ্লিষ্টতা ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় দেখতে পাচ্ছেন। অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন, অলমোস্ট 90%, আমি বলি আমি 100% ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে, আমাদের ব্যক্তিদের ব্যাপারে যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন। যতদিনের ফেসিবাদের প্রতিষ্ঠিত বয়ান, এটা একটা প্রণীতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রসিদ্ধ মানে আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। আমরা পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অ্যানাউন্স করবো, আপাতত তার আগে স্পেসিফিক বলছি না, আমাদেরকে একটু সময় দেন, আমরা অ্যানাউন্স করবো। কমিটি খুব দারুণ কোয়েশ্চেন করেছেন, এখানে খুবই ক্লিয়ার করি। দেখেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে কমিটিতে কে আসবে এই অ্যানাউন্সমেন্টে তাদের একটা অর্গানাইজেশন আছে, উনি দাঁড়িয়ে বলেন যে অমুক জায়গায় সভাপতি হবে, অমুক সেক্রেটারি ঘোষণা দেয়। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে, যে জনশক্তিরা থাকে, তারাই ডিসাইড করে তাদের সভাপতি কী হবে, তারাই মতামত দেয়। ব্যক্তিত্ব বিবেচনায় তাদের ক্যাপাসিটি মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠন একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই, কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ এটার আইনি অধিকারপ্রাপ্ত ব্যক্তি বের করায়। আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা, এগুলো এই যে মব জাস্টিসকে যেমন আপনারা বিরোধিতা করেছেন না, এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হ্যাঁ না বলার অথরিটি রাখে না, এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে।
আর দ্বিতীয় হচ্ছে ছাত্র থেকে গ্রহণ করবে কিনা এটা শিক্ষার্থীরা বলবে। আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারে, শিক্ষার্থীরা ছাত্রছাত্রীকে গ্রহণ করবে কি করবে না, নাকি বয়কট করবে, এটা তাদের ব্যাপার, তার সিদ্ধান্ত নেবে। অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই। এই আন্দোলনের সময় দেখেছি এ বিষয়ে কি বলবেন? জি ভাই, নারী শিক্ষার্থী, নারী শিক্ষা কোথায় আন্দোলনে? হ্যাঁ, এটাই তো বলেছি, আন্দোলনে এই আন্দোলনটা কোনো দলের ছিল না, আন্দোলনটা সকল মতের সকল দলের, তার মত দল বর্ণ ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন। এখানে একক কোনো কারো অ্যাক্টিভিজম সাজার সুযোগ নেই, এখানে সবার মতের সবার কমন টার্গেটে সবাই একাকারে মিলিত হয়েছে। এই আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে, তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার চেয়ে আন্দোলন। তাও যখন বিচার চাওয়া হয় না, এর এক পর্যায়ে এক দফা আন্দোলন চলে যায় আর কি। ভাই আমরা অনলাইনে একটা জিনিস পেয়েছি, ভাই, শিবির যখন নির্যাতিত হয়েছে তখন কোনো ছাত্র সংগঠন কথা বলে নাই, প্রতিবাদ করে নাই, কিন্তু এখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে যাচ্ছে, অনেক সংগঠন কথা বলছে, এটাকে কিভাবে দেখেন? কোনো সংগঠন কথা বলে না একেবারে এরকম বলবো না, তখনও সুবোধ আপনাদের কাছে এরকম সুস্পষ্ট প্রমাণ থাকলে আমাদেরকে দিবেন। আর কারো ভাষার তথ্য এবং অভিযোগের ভিত্তিতে আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন একটা যে সংগঠন সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি তার সব কিছু হারাতে হয়েছে, সেই সংগঠন থেকে কোয়েশ্চেন করা ভ্যালিড না আসলে। এটার ব্যাপারে আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোয়েশ্চেন করাটা আশা করি। এটা তো একটু আগে রিপ্লাই দিচ্ছি, একটু আগে রিপ্লাই দিচ্ছি। থ্যাংক ইউ। সাধারণত ছাত্রলীগের একটা কমিটিতে দেওয়ার যে সেখানে মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয়। প্রোগ্রামে যেতে যেতে দুইজন সভাপতি ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির হওয়ার পরে যেগুলো অ্যাক্টিভিজম করে না, তার প্রোগ্রামগুলোতে যায়, প্রোটোকল দেয়, এক পর্যায়ে তারা আবার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আবারও কিছু প্রোগ্রাম করে। ঠিক আমার যেই ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক, আমার ডিপার্টমেন্টে, সেই কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না। তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, অনেক আয়োজনে গিয়েছে, একই সাথে তারা সিভি আহ্বান করেছে, তারা একটা কমিটি দিয়েছে, প্রোগ্রাম করেছে। টোটাল এই কোনো প্রসিডিউর আমি এঙ্গেজ ছিলাম না। এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে তাদের ছাত্রলীগের ব্যাপার, আমার মিনিমাম এঙ্গেজমেন্ট না থাকা সত্ত্বেও কোয়েশ্চেন করাটা আমার জন্য ভ্যালিড না আর কি। ছাত্রলীগের কোনো পদও ছিলেন না? এদের তো কোনো অ্যাক্টিভিজম আমি ছিলাম না, এরপরও একটা নাম নিয়ে কোয়েশ্চেন করাটা আমার জন্য ভ্যালিড। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি ভাইরাল হয়েছে, এটা কি আপনার? ছবি নিয়ে একটু আলাপ করি। আরও অনেকগুলো ছবি আসবে, আমি বলে রাখি, আরও অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন। কেন? কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাবের সাথে সম্পৃক্ত। সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আমি যে সেক্রেটারিও ছিলাম, যে কারণে ডিবেটিং ক্লাবের যত সদস্য আয়োজক হিসেবে ছিলাম, কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম, আমি পুরস্কার পাচ্ছি প্রোগ্রামে। যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা ইফতার প্রোগ্রাম, আমি নিজে সেই যশোর সভাপতি ছিলাম, আমি এটা হোস্ট ছিলাম। আর আমার হল ডিবেটিং ক্লাবে সাবেক একজন সভাপতি রাকিব সিরাজি, আর তানভীর হাসান পেয়েছেন, সে হচ্ছে আমার হলেই থাকতেন এবং দাওয়াত পাওয়া আমার আয়োজনে, ডিবেটিং ক্লাবের আয়োজন। তখন ফুল ছবি দেখলে দেখবেন, ফুল ছবিতে এখানে আরও অনেকে ছিলেন ডিবেটিং ক্লাব বা বিভিন্ন পার্টি। আবার একটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, সেটাও ডিবেটিং ক্লাবের। আরেকটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি, সেটাও ডিবেটিং ক্লাবের। যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সময়ের কমিটিটা হয়, টোটাল মুভমেন্ট নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসবে, আমি এক লাইনে যদি উত্তর দিই। এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের, যেমন এখানে অন্যান্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা, যার দল এবং যার যার সামর্থ্য, ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স আছে, সক্ষমতা আছে, কোনটা কার প্ল্যান কীভাবে নেওয়া হয়েছে, এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। এখানে মূলত সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে, এটাই স্বাভাবিক, এবং আমরা এই স্পিডে থাকতে চাই। এখানে আমি কি করেছি, ওনারা কী করেছে, এই অ্যানালিসিস অন্তত ছাত্র শিবির আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা জানেন। আর পাশাপাশি বাকি সকল সংগঠন, এখানে বাম সংগঠনগুলো, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনগুলো, একই সাথে যারা কোনো দলের সাথে পরিচয় না, যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে, ইংলিশ মিডিয়ামে যে ছেলেটা মুভমেন্টে নেমেছে, যে রিক্সা চালকটা মুভমেন্টে অংশগ্রহণ করেছে, যে নারী এবং শিশুরা
কোয়েশ্চেনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিডকে প্রশ্নবিদ্ধ করার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমি এই ধরনের ক্রেডিটের কোনো সাথে যাবো না আর কি। মানে গণঅভ্যুত্থানের পরবর্তী বেতনে কেন গোপন ছিলেন, এটাও একটা প্রশ্ন একই সাথে। 9 সাল থেকে 2009-এর পরবর্তী যে সময় 9 থেকে 14 যে পিরিয়ডে ছাত্র শিবির সারা দেশে ওপেনে কার্যক্রম করেছে। আপনি দেখেন তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব। এখন প্রশ্ন হলো কেন্দ্রীয় সভাপতিকে 56 দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না। কোনো ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে। এখন আমাদের অনেক শাখার সেই সময়ের সভাপতি সেক্রেটারি গুম অবস্থায় আছে। তো বিভিন্ন থানা শাখার সভাপতি বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে। এই যে ফেস্টিভ্যাল আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না, এই কোয়েশনটা ভ্যালিড? নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই, এই প্রশ্নটা ভ্যালিড? আপনার আমার আগের হত্যা করা হবে আর পরের কোনো ছোট ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন? আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা। এদের সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এভাবে আসে না। দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বজিৎকে হত্যা করেছে, সে একটা হিন্দু ধর্মের একজন ভাই, তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায়। এই ধরনের একটা ফেসিবাদ কায়েম হয়ে যাওয়ার পরে স্টেক হোল্ডার কিছু বলে না, বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে না, তার কোয়েশ্চেন করবেন। আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আশা করবো এই ধরনের জুলুম কেউ করবে। আন্দোলনের সময় হামলা থেকে বাঁচার জন্য কিরকম কৌশল অবলম্বন করেন? আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ খুঁটে যারা অ্যানালাইসিস করে তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই, তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে, আপনারা দেখতে পারেন। যারা বড় একটা জেনারেশন শিবিরকে ভালোভাবে চিনি না, তাদেরকে ভালোভাবে চেনাতে আপনারা কি করবেন?